আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যখনই আমি ভাবি এবার এই লড়াই আর বাড়বে না, চলো বাড়ি যাই, একটু ঘুমাই, ঠিক তখনই এমন খবর চলে আসে যে আবার সামনে আসতে হয়। বড় আপডেট হলো, ইরান হুমকি দিয়েছে, সতর্ক করেছে যে পারস্য উপসাগরে স্ট্রেইট অফ হরমুজ এলাকায় সমুদ্রের নিচে বিছানো হাজার হাজার ইন্টারনেট কেবল রয়েছে, যেগুলোর অনেকগুলো তারা কেটে দেবে, উড়িয়ে দেবে। এখন বিশেষজ্ঞরা বলছেন ইরান হয়তো 4 থেকে 5টি কেবল উড়িয়ে দেওয়ার কথা বলছে। কিন্তু ইরান তো আর সমুদ্রের গভীরে গিয়ে তারগুলো গুনে গুনে দেখবে না যে হ্যাঁ ওই গুগলেরটা কাটবেন না, ইউটিউবেরটা কেটে দিন, এক্সেরটা ছেড়ে দিন, হ্যাঁ ওটা উড়িয়ে দিন, ওটা উড়িয়ে দিন। বিষয়টা তো এমন হবে না। ইরান সরাসরি বোমা মারবে, তাতে যতগুলো তার ছেঁড়ার ছিঁড়ে যাবে। ইরান এ হুঁশিয়ারি দিয়েছে, আর যদি সত্যি এমন করে তাহলে এর প্রভাব সারা পৃথিবীতে এত বড় হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। স্ট্রেইট অফ হরমুজের স্যাটেলাইট ছবি সামনে এসেছে, যেখানে ইরানের IRGCর 33টি নৌকা দেখা গেছে, যেগুলোতে মিসাইল লাগানো আছে, ড্রোনও মোতায়েন করা হয়েছে। যদিও বর্তমানে সরাসরি কোনো বড় যুদ্ধ বা হামলা হচ্ছে না যে পাল্টা জবাব দিতেই হবে, তবু বিশেষজ্ঞরা বলছেন যে ইরান এবং তাদের IRGC মূলত নিজেদের শক্তি প্রদর্শন করার জন্যই এসব করছে। স্যাটেলাইট ইমেজে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে কয়েক ডজন বোট একসাথে দল বেঁধে মুভ করছে, অর্থাৎ ইরান সরাসরি ঘোষণা করেছে যে আমরাই সমুদ্রের বাদশা। এদিকে হায়দ্রাবাদকার যে এই মিমটি আসলে সত্য। আমেরিকা আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছে গিয়েছিল, আমেরিকার কর্মকর্তারা পাকিস্তানে ছিলেন, কিন্তু ইরান সাফ জানিয়ে দেয় আমরা আসবো না, আমরা কোনো কথা বলবো না। এদিকে ইরান ঘোষণা করেছে যে তারা শকিং ইভেন্ট বা আকস্মিক পরিস্থিতির জন্য প্রস্তুত, অর্থাৎ হঠাৎ করে তাদের বিরুদ্ধে কিছু ঘটলেও তারা তার মোকাবেলার জন্য প্রস্তুত। এদিকে আমেরিকার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন এ যুদ্ধ আমাদের লড়া উচিত ছিল না, এ যুদ্ধে জড়ানোই উচিত হয়নি। তিনি বলেন এর সমস্ত দায়ভার প্রেসিডেন্টের। তিনি যেন নিজের চোখে সেই সব সৈনিকদের মা বাবার দিকে তাকান যাদের তিনি যুদ্ধে ঠেলে দিচ্ছেন। এ যুদ্ধের পরিণতি কী হবে সেটা যেন তিনি ভেবে দেখেন। এরপর জন কেরি যা বলেছেন তা সারা বিশ্বের সংবাদ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করতে চলেছে। তিনি ফাঁস করেছেন যে যখন আমাদের সরকার ছিল, আমাদের কার্যকাল ছিল, তখনও ইসরায়েল আমাদের বলেছিল যে ইরানের উপর হামলা করো, ইরানের শাসন ব্যবস্থা বদলে দাও। একই কথা তারা ওবামা এবং জর্জ বুশের আমলেও বলেছিল, এমনকি সবশেষ বাইডেনকেও বলা হয়েছিল, কিন্তু আগের সব সরকারই মানা করে দিয়েছিল। কেউ এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েনি, সবাই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল, কারণ সবাই জানত যে নেতানিয়াহু মিথ্যা বলছে। কিন্তু বর্তমানে এই সরকার, এই প্রেসিডেন্ট কিছুই ভাবলেন না। ইসরায়েল আমাদের বলল আর আমরা হামলা করে দিলাম। আমরা আমাদের দেশের মানুষদের এটা বলতে পারি না যে তোমরা গিয়ে ইসরায়েলের যুদ্ধ লড়ো। শুধু কথার উপর ভিত্তি করে কোনো যুদ্ধ লড়া যায় না। আমরা আমাদের সৈন্যদের কাছে এই মিথ্যা বলতে পারি না যে ইরান আমেরিকার জন্য বড় বিপদ। একটা মিথ্যা ভ্রান্ত ধারণা তৈরি করে তাদের যুদ্ধে নামিয়ে দেওয়া ঠিক নয়। জন কেরি আরও বলেন আমরা ইরাক এবং আফগানিস্তান যুদ্ধ থেকে অনেক কিছু শিখেছি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেসব কিছুই বিবেচনা করেননি, কিছু না ভেবে যুদ্ধ শুরু করে দিয়েছেন। অন্যদিকে ইরান এখন যে বক্তব্য দিয়েছে এটা আমিও বহুবার আপনাদেরকে বলেছি। ইরানের সরকারি কর্মকর্তারা বলেছেন তারা এখনও নিশ্চিত নয় যে ভবিষ্যতে তারা আমেরিকার সঙ্গে আলোচনা করবে কিনা, কারণ আমেরিকার সরকার, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের আচরণ খুবই বিভ্রান্তিকর। সামনে এক কথা বলছেন, পেছন থেকে আরেক কথা, সামনে থেকে আক্রমণের কথা বলেন, আবার টুইটে অন্য কিছু লেখেন। নেতানিয়াহু আর ট্রাম্পের একই অবস্থা, একেবারে বিশৃঙ্খল পরিস্থিতি। এই যে দেখুন নেতানিয়াহুকে, আপনাদের মোটামুটি নজরে আসছেন নিশ্চয়ই। সে দুনিয়ার সবচেয়ে দামি আর মজবুত বুলেট প্রুফ জ্যাকেট পরে আছে। সাধারণ বুলেট প্রুফ জ্যাকেটে বুক আর পেট ঢাকা থাকে, কিন্তু হাত খোলা থাকে। কিন্তু সে এমন জ্যাকেট পরেছে যা পুরো শরীর ঢেকে রেখেছে। যদিও সরাসরি মাথায় গুলি লাগলে সেটা আলাদা ব্যাপার। নেতানিয়াহুকে দেখুন, গতকাল তাদের স্বাধীনতা দিবস ছিল, সেটাই সে উদযাপন করছে। যদিও কিসের স্বাধীনতা এটা নিয়ে প্রশ্ন আছে। অনেকে বলছে এটাকে দখল দিবস বলা উচিত, আর সে সেটাই করছে। সেই অনুষ্ঠানে সে জনসম্মুখে মাথা থেকে পা পর্যন্ত পুরো সুরক্ষিত অবস্থায় হাজির হয়েছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত যিনি ইসরায়েলে আছেন, তিনি ইসরায়েলের এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেন বলি, এমনকি সৌদি আরবও কেন বলে যে এই অঞ্চলের দ্বিতীয় ইসরায়েল হলো UAE। এখন পর্যন্ত যে আলোচনা হওয়ার কথা ছিল তা হয়নি, ভবিষ্যতেও হবে কিনা সেটাও অনিশ্চিত। তবে পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত পাকিস্তানের সরকারের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। বলা হচ্ছে পাকিস্তান চেষ্টা করছে ইরানকে বোঝাতে তারা যেন তাদের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে আলোচনায় বসে। আবারও সেই একই কথা উঠছে, আলোচনা করো, আলোচনা করো। ইরানের উপর চাপ রয়েছে, কিন্তু গত 72 ঘন্টা ধরে ইরান একই কথা বলে যাচ্ছে। প্রথমে আমেরিকাকে অবরোধ তুলে দিতে হবে, তারপর তারা আলোচনা করবে, না হলে কোনো কথা হবে না। এই বক্তব্য আল জাজিরাতেও প্রকাশিত হয়েছে। এর মধ্যে ইরাকে ইরানি ড্রোন হামলার ঘটনায় কুর্দি সশস্ত্র গোষ্ঠীর 3 জন নেতা গুরুতর আহত হয়েছে বলে খবর এসেছে। আর এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার আবারও একটি বড় বক্তব্য দিয়েছেন।
তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই সিজ ফায়ার তখনই এগোতে পারে যখন ট্রাম্প সমুদ্রে যে অবরোধ করেছেন তা তুলে নেবেন এবং বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে রাখা বন্ধ করবেন। শান্তি তখনই আসবে, সিজ ফায়ার তখনই কার্যকর হবে যখন তারা স্ট্রেইট অফ হরমুজে আরোপ করা ব্লকেজ সরাবেন। কারো জাহাজ বা কোনো দেশের অর্থনীতিকে আটকে রেখে এই সিজ ফায়ার এগিয়ে নেওয়া সম্ভব নয়। এছাড়া তিনি আরও বলেন, ইসরায়েলের জায়নিস্ট শাসকরা সর্বত্র হামলা চালিয়ে বা যুদ্ধ করে কখনোই স্ট্রেইট অফ হরমুজ খুলতে পারবে না, আমরাও তা খুলব না। তিনি আরও বলেন, সামরিক আগ্রাসন বা ভয় দেখিয়ে তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। এগিয়ে যাওয়ার একমাত্র পথ হল ইরানকে সম্মান করা, ইরানের রাষ্ট্রীয় কর্মকর্তাদের স্বীকৃতি দেওয়া এবং ইরানের জনগণকে সম্মান করা। অন্যদিকে ফ্রান্স ও ব্রিটেন আলাদা কৌশল নিচ্ছে। তারা সারা বিশ্ব থেকে সামরিক বিশেষজ্ঞদের একত্র করছে এবং আলোচনা করছে কিভাবে স্ট্রেইট অফ হরমুজ আবার খুলে দেওয়া যায়। এখন ভাবুন পেন্টাগন কি বলছে। তারা বলেছে সমুদ্র পথে স্ট্রেইট অফ হরমুজের ভেতরে ইরান যে মাইন মানে বিস্ফোরক পুঁতে রেখেছে সেগুলো সরাতে তাদের প্রায় 6 মাস সময় লাগবে। মুখে 6 মাস বলছে, বাস্তবে কত সময় লাগবে তা ভাবাই যায়। এখন দেখুন পেন্টাগন কি আবল তাবল কথা বলছে। পেন্টাগন এখন বলছে যে সমুদ্রের নিচে ইরান যেসব মাইন বিছিয়ে রেখেছে সেগুলো সরাতে নাকি তাদের 6 মাস সময় লেগে যাবে। আল্লাহু আকবার। ওরা মুখে 6 মাসের কথা বলছে, কিন্তু ভেবে দেখুন বাস্তবে কত সময় লাগবে। এদিকে ইতালির পররাষ্ট্রমন্ত্রীও ইরানের সঙ্গে ফোনে কথা বলেছেন। লক্ষ্য করলে দেখবেন যেসব দেশ আগে ইরানের সঙ্গে তেমন যোগাযোগ রাখত না তারাও এখন নিজেদের পরিস্থিতি সামাল দিতে ইরানের সঙ্গে আলোচনা করছে। অন্যদিকে ইউক্রেন আন্তর্জাতিকভাবে নিজেদের গুরুত্ব বাড়াতে এবং বিভিন্ন দেশের কাছ থেকে সহায়তা পাওয়ার জন্য আবার সক্রিয় হয়ে উঠেছে। খবর পাওয়া গেছে যে ইউক্রেন স্ট্রেইট অফ হরমুজ এলাকায় এমন একটি বিশেষজ্ঞ জাহাজ পাঠাতে পারে যা সমুদ্রের নিচে থাকা বোমা ও মাইন পরিষ্কার করতে সক্ষম। আমেরিকার কর্মকর্তারা বলেছেন যে তারা ইরানিদের ক্ষুধার্ত রাখছে। আমরা যে অবরোধ করেছি তাতে ইরানের মানুষ না খেয়ে মরবে, কিন্তু যাদের বংশধররা ইয়াজিদের সাথে যুক্ত, যারা ইমাম হোসাইনের অনুসারী, তাদের ক্ষুধার্ত রেখে কি জেতা যাবে? তারা যেন এদের বাপদাদাদের ইতিহাস দেখে নেয়। কারবালার প্রান্তরে 3 দিন না খেয়ে ক্ষুধা আর তৃষ্ণা নিয়ে লড়াই করে আহলে বায়াতের সেই সাহসী যোদ্ধারা কখনোই মাথা নত করেনি। না তারা যুদ্ধের আগে ঝুঁকেছিল, না তারা যুদ্ধের সময় ঝুঁকেছে। মাথা কেটে ফেলেছে, কিন্তু কেউ মাথা নত করেনি। আর তোমার মনে হয় তাদের অনুসারীরা ক্ষুধা আর তৃষ্ণায় ঘাবড়ে যাবে? প্রথম কথা হলো, তোমরা হারছো কারণ ইরানের শক্তির উপর তোমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তোমাদের নজর যদি ইরানের শক্তির আর রণকৌশলের উপর থাকতো তবে তোমরা কখনোই ইরানের সাথে যুদ্ধ করতে আসতে না। কারণ ইরানের লক্ষ্য পরিষ্কার, তারা হলো কারবালার আদর্শের অনুসারী। দেশের উপর বিপদ আসলে মাথা কাটিয়ে দেবে, কিন্তু শত্রুর সামনে বা ইয়াজিদের সামনে আনুগত্য স্বীকার করবে না। বুঝলে? ওরা ধূর্ত শুকর, বুঝতে পেরেছ? আপনাদের জানিয়ে রাখি, বিষয়টা এতটাই গুরুতর যে আমেরিকার কর্মকর্তারা বলছেন অবরোধ করা হয়েছে যাতে ইরানের মানুষ ক্ষুধার্ত থাকে। কিন্তু বিশ্বাস করুন, ইরানে কোনো কিছুরই অভাব নেই। এগুলো সব ফাঁকা কথা। ডেইলি মেইলের নাম শুনেছেন তো? বিশ্বের অন্যতম সেরা বড় সংবাদপত্র। তারাও লিখে দিয়েছে যে আমেরিকা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের করা অবরোধ ভেঙে ইরানের জাহাজগুলো অনায়াসে বেরিয়ে যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই চলাচল করছে। আমেরিকা কিছুই করতে পারছে না। ট্রাম্প প্রশাসন একটি নটি লিস্ট বা অবিশ্বস্ত দেশের তালিকা প্রকাশ করেছে, যেখানে সেই সব দেশকে রাখা হয়েছে যারা আমেরিকাকে সহায়তা করেনি। ন্যাটো ও ইউরোপের অনেক দেশকে নিয়েও আমেরিকা প্রকাশ্য সমালোচনা করছে। কিছু দেশকে সরাসরি কিছু না বললেও বেশিরভাগ দেশকেই অবিশ্বস্ত বা প্রতারণামূলক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন সারা পৃথিবী বলছে হার মেনে নেয়। সারা বিশ্ব জানে যে আমেরিকা হেরে গেছে এবং সারা বিশ্বে আমেরিকার জঘন্যতম অপমান হচ্ছে। তাই ট্রাম্পের সরকার এখন বয়ান দিচ্ছে যে আমরা ইরানকে কিছু সময় দিয়েছি যাতে তারা চুক্তি করে নেয়। আচ্ছা, তুমি যদি জিতেই থাকো তবে সময় দিচ্ছ কেন ভাই? মারো ধপাধপ বোমা আর মিসাইল ইরানের উপর, দেখি কি হয়। সবাই জানে যে আমেরিকা হেরে গেছে। এটা এখন শুধু তাদের নাক বাঁচানোর লড়াইয়ে পরিণত হয়েছে। মুখে তো বলবে না যে আমরা হেরে গেছি, ভাই আমাদের ছেড়ে দাও, মাফ করে দাও। কারণ আমেরিকা যে সামান্য ইজ্জত বাকি আছে সেটাও শেষ হয়ে যাবে, তাহলে তাদের প্রভাবও কমে যাবে। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন যে তারা ইরানকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু আমেরিকার ভেতরে ছাপা হওয়া রিপোর্টেই পরিষ্কার লেখা আছে যে মার্কিন কর্মকর্তাদের ধারণা তেমনটা নয়। তাদের মতে ট্রাম্প জনসম্মুখে এক কথা বলছেন, কিন্তু বাস্তবে পরিস্থিতি ভিন্ন। বাস্তবে ইরানের কাছে এখনও যথেষ্ট সামরিক শক্তি রয়ে গেছে। এমনকি জানানো হয়েছে যে ইরানের কাছে 50% ব্যালিস্টিক মিসাইল এবং সেগুলোর লঞ্চার অক্ষত আছে। 60% আইআরজিসির নৌবাহিনীর শক্তি, যা ছোট ছোট বোট আকারে থাকে, তা এখনও অক্ষত। ইরানের বিমান বাহিনীর 2/3 এখনও চমৎকারভাবে কাজ করছে এবং ভয়াবহ বিমান হামলার পরেও তারা টিকে আছে। আমেরিকার প্রেসিডেন্ট ও প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন যে তারা ইরানকে পুরোপুরি দুর্বল করে দিয়েছে। কিন্তু আমেরিকার গোয়েন্দা সংস্থার মতে ইরানের এখনও যথেষ্ট শক্তি আছে। তারা বড় ধরনের আক্রমণ চালাতে পারে, বড় আঘাত সহ্য করতেও পারে এবং আগের মতোই লড়াই চালিয়ে যেতে সক্ষম। প্রতিনিয়ত এমন খবর আসছে যে যেখানে আমেরিকা লাঞ্ছিত হচ্ছে। যেমন আমেরিকা গতকাল পর্যন্ত বলেছিল যে তাদের 428 জন সৈনিক আহত। এরপর তারা বয়ান বদলে বলল 413 জন, অর্থাৎ সংখ্যা কমিয়ে দিল।
আমেরিকার সংবাদপত্রগুলো পরিষ্কার বলে দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প এগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আসলে কতজন মার্কিন সৈন্য আহত বা নিহত হয়েছে সেই প্রকৃত সংখ্যা ট্রাম্প সামনে আসতে দিচ্ছেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।